আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সো ক্লাব ফুটবলে আলেহান্দ্রো গার্নাচোর আমরা সর্বশেষ ম্যাচে খুব ভালো একটা পারফরমেন্স দেখেছি এবং পুরো বছর জুড়ে বা সিজন জুড়ে বলা উচিত ভালো বেশ কয়েকটা পারফরমেন্স তিনি কিন্তু দিয়েছেন। তারপরও যখন গার্নাচোকে কেন্দ্র করে যে কোনো আলোচনা করি বা লেফট উইংকে কেন্দ্র করে যে কোনো আলোচনা করি, না চাইলেও কিন্তু ওই প্লেয়ারটা চলে আসেন যাকে বাংলাদেশিরা খুব একটা বেশি পছন্দ করেন না। বলছিলাম নিকো গঞ্জালেজের কথা। এখন দেখুন, শুনতে যতই খারাপ লাগে না কেন, আমি নিজে অনেকবার বলেছি, বলতে বলতে আমার নিজেরও খারাপ লাগে, লিওনেল স্কালোনি যে সিস্টেমটাতে আসলে আর্জেন্টিনাকে খেলেন সেখানে নিকো গঞ্জালেসের মতো একজন ফুটবলারের গুরুত্ব থাকবে। যদি এই জিনিসটা আপনি এতক্ষণ পর্যন্ত বা এতদিনে না বোঝেন, তাহলে হয়তো বা স্কালোনির ওভারঅল সিস্টেম, তার ফরমেশন, তার ট্যাকটিক্স কোনো কিছুই আপনার ভালো লাগে না। আপনার আরও অ্যাটাকিং ফুটবল হয়তো বা পছন্দ, যেটা লিওনেল স্কালোনি আসলে কখনো আর্জেন্টিনাকে সেভাবে খেলাননি, সেভাবে ওই ফুটবলটা অফারই করেননি। এখন এগুলোর বাইরেও কিন্তু কিছু না কিছু কথা থাকে। আমার কাছে মনে হয় এই জিনিসটা আমাদের অনেকেরই চোখ এড়িয়ে গেছে এবং আমরা হয়তোবা খুব একটা বেশি এটা নিয়ে কথাবার্তা বলিনি, কারণ খুব একটা বেশি আলোচনাতে আসেনি। তবে অনেক দিন ধরে আর্জেন্টিনার মিডিয়ার অনেকগুলো নিউজ পেপার, অনেকগুলো অ্যানালাইসিস পড়েছি, দেখেছি, শুনেছি এবং সেখানে আমার কাছে মনে হয়েছে অনেক বিশেষজ্ঞ বলেছেন লিওনেল স্কালোনি লম্বা একটা সময় ধরে লেফট ব্যাক পজিশনে আর্জেন্টাইন যে সকল প্লেয়াররা খেলছেন, একেবারে নির্দিষ্ট করে বলতে গেলে এখানে অধিকাংশ ম্যাচে নিকোলাস তাগলিয়াফিকো এবং তার সঙ্গে মার্কোস অ্যাকুনিয়াকে দেখা যায়। সেই পজিশনটাতে স্কালোনি খুব একটা বেশি সন্তুষ্ট নন এবং এই পজিশনে তিনি কিন্তু অনেক প্লেয়ারকে ট্রাই করিয়েছেন। এমনকি এই জিনিসটা রাইট ব্যাক পজিশনের ক্ষেত্রেও কিছুটা হলো প্রযোজ্য, অর্থাৎ ফুল ব্যাক পজিশন নিয়ে লিওনেল স্কালোনি অনেকগুলো কিন্তু এক্সপেরিমেন্ট করিয়েছেন। দুই জায়গাতেই, অর্থাৎ লেফট ব্যাক কিংবা রাইট ব্যাক পজিশন, দুই জায়গাতেই অনেক প্লেয়ারকে তিনি কিন্তু ইন্টারন্যাশনাল ব্রেকগুলোতে ডেকেছেন। তবে রাইট ব্যাক কিংবা রাইট সাইডের ওই জিনিসটা নিয়ে আমরা খুব একটা বেশি আলোচনা করি না। এর পেছনে একটা স্পষ্টত কারণ, রাইট সাইডের ওই জায়গাটাতে একজন আনহেল ডি মারিয়া ফাইনাল থার্ডে অপারেট করেন। লিওনেল মেসি অনেকটুকু সেন্ট্রালে খেললেও তিনি যেহেতু বাপায়ের ফুটবলার, তিনি মূলত রাইট হাফ স্পেসটা অনেক বেশি করে ইউজ করেন, অর্থাৎ অনেক বেশি উইংয়ে সরে যান না, অনেক বেশি সেন্ট্রালে চলে আসেন না, মাঝখানে জায়গাটা একটু বেশি করে ইউজ করেন। লিওনেল মেসি, আনহেল ডি মারিয়ারা ওই জায়গাতে অনেক বেশি অপারেট করেন বলেই আর্জেন্টিনা ম্যাক্সিমাম অ্যাটাক কিন্তু রাইট সাইড ধরে করে। আপনি অনেক ম্যাচের মধ্যে নাহুয়েল মরিনাকে দেখবেন রাইট ব্যাক পজিশনে খেললেও অনেকটুকু উপরে উঠে এসেছেন এবং সেখান থেকে ক্রস করছেন, সেখান থেকে ডি মারিয়া মেসিদেরকে খোঁজার চেষ্টা করছেন। তবে লেফট সাইডে বা লেফট ফ্ল্যাঙ্কে আর্জেন্টিনার প্ল্যানটা কিন্তু একেবারে ভিন্ন। ওই জায়গা থেকে ডিফেন্সিভ একটা স্ট্যাবিলিটি আনার জন্য ওখানে ডিফেন্সিভ ওয়ার্ক রেটে বেশি থাকে বা অনেক বেশি কাজ করতে পারেন ডিফেন্সিভ, এমন প্লেয়ারকে লিওনেল স্কালোনি বেশি প্রেফার করেন। যে ইকুয়েশনে এই প্লেয়ারটা চলে আসেন, অর্থাৎ এই নিকো গঞ্জালেস চলে আসেন, শুধুমাত্র যে ডিফেন্সিভ ওয়ার্ক রেট সেটা নয়, বড় একটা এরিয়া কভার করা এবং দ্রুত খুবই স্পিডের সঙ্গে রান মেক করার জন্য অনেক সময় লেফট সাইডে নিকোর মতো একজন প্লেয়ারকে দরকার হয়। বারবার করে ওই সময় কিন্তু লফটেড বল, অর্থাৎ একেবারে এরিয়াল পাস, বাতাসে ভাসিয়ে পাস, লং বল দেওয়ার চেষ্টা করা হয় লেফট সাইড থেকে এবং অনেক সময় লম্বা পাস খেলে বল ক্লিয়ার করার মাধ্যমে এই প্লেয়ারটা যেহেতু, অর্থাৎ নিকো গঞ্জালেস যেহেতু অনেক পরিশ্রম করে খেলেন, তার ওই ফ্ল্যাঙ্কটাতে বল পাঠিয়ে প্রতিপক্ষ যাতে অনেক বেশি আক্রমণ করে চাপ সৃষ্টি করতে না পারে সেই জিনিসটা নিশ্চিত করা হয়, অর্থাৎ নিজের ডিফেন্সটাকে লিওনেল স্কালোনি চাপমুক্ত রাখার চেষ্টা করেন। এখন ওই জায়গায় একজন আলেহান্দ্রো গার্নাচো কিংবা এই টাইপের এক্সপ্লোসিভ উইঙ্গার খেলানোটা অনেক বেশি করে রিস্কি, অনেক সময় ডিফেন্সিভ ইমব্যালেন্স তৈরি হয়ে যায়। বিশেষ করে একটা সাইডে যেহেতু মেসি, ডি মারিয়া আছেন, তারা যেহেতু অনেক বেশি করে বিজি থাকেন ফাইনাল থার্ডে, সেখানে অনেক সময় আলেহান্দ্রো গার্নাচোর মতো ওই সাইডে একজন এক্সপ্লোসিভ উইঙ্গারকে খেলানোটা খুব একটা বেশি যৌক্তিক স্কালোনি মনে করেন না এবং এটার পেছনে সত্যিকার অর্থে কোনো না কোনো লজিক আছে, খুবই স্ট্রং লজিক আছে। একটা জিনিসে শুধুমাত্র এখানে আলেহান্দ্রো গার্নাচো কিংবা এক্সপ্লোসিভ একজন উইঙ্গারকে নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে লেফট ব্যাক পজিশনে যদি আর্জেন্টিনার অনেক ভালো সার্ভিসম্যান থাকে, যদি নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুনিয়া ডিফেন্স এবং অ্যাটাকে পারফেক্ট একটা ব্যালেন্স তৈরি করতে পারেন, লেফট সাইডে আর্জেন্টিনাকে অনেক শক্তিশালী করতে পারেন, তখন কিন্তু নিকো গঞ্জালেসের মতো একটা প্লেয়ারকে প্রতিটা ম্যাচে লাগবে এমন সিচুয়েশন তৈরি হয় না, বরঞ্চ এক্সপ্লোসিভ বা অ্যাটাকিং একটা অপশন ইউজ করা যায়। আমি যদি নির্দিষ্ট করে বলি, ডিফেন্সিভ ট্রানজিশন অর্থাৎ ডিফেন্স করার ক্ষেত্রে নিকোলাস তাগলিয়াফিকো ভালো সার্ভিস দেন, কিন্তু বল নিয়ে উপরে উঠে আসার ক্ষেত্রে অনেক সময় অ্যাটাকিং ট্রানজিশন লিড করার ক্ষেত্রে নিকোলাস তাগলিয়াফিকোর মুভমেন্টগুলো অতটা শার্প হয় না, অতটা অ্যাকুরেট, অতটা স্পিডি হয় না। অন্যদিকে মার্কোস অ্যাকুনিয়া অ্যাটাকের ক্ষেত্রে যথেষ্ট ভালো একটা কিন্তু অ্যাবিলিটি দেখাতে পারেন, তবে অনেক সময় আক্রমণে উঠে গেলে ওখানে কিন্তু স্পেস রেখে আসেন, যেটা নিকোলাস গঞ্জালেস অর্থাৎ এই প্লেয়ারটা পূরণ করেন। যদি লেফট ব্যাক পজিশনে এই নিকোলাস তাগলিয়াফিকো এবং মার্কোস অ্যাকুনিয়া এই দুজন প্লেয়ারের একটা ব্লেন্ড পাওয়া যেত,
তাহলে আর্জেন্টিনার জন্য অনেক ভালো হতো, তাহলে সত্যিকার অর্থে লেফট সাইডে আরও বেশি অ্যাটাকিং অপশন ইউজ করা যেত। তাই এখানে কোচ কি ভাবছেন সেই জিনিসটাকেও গুরুত্ব দিতে হবে, কিছু না কিছু লজিক অবশ্যই থাকে। লেফট ব্যাক পজিশনে যদি একেবারে রক সলিড পারফর্মার থাকে, ফাইনাল থার্ডে যিনি কন্ট্রিবিউট করতে পারেন, আবার ডিফেন্সও নেমে আসতে পারেন, সেক্ষেত্রে নিকো গঞ্জালেজের মতো একটা প্লেয়ারের খুব একটা বেশি উপযোগিতা কিন্তু আমি দেখি না। তবে বর্তমান সেটআপে কিছু না কিছু জায়গা থেকে আসলে উপযোগিতা আছে। ধন্যবাদ সবাইকে।